ভারতের রাজপথ থেকে শুরু হওয়া ক্ষোভের আগুন এবার আশ্রয় পড়েছে দেশটির ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু লোকসভায়। তরুণ ও পরীক্ষার্থীদের অধিকার আদায়ের এই লড়াই এখন আর সাধারণ কোনো বিক্ষোভে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে নজিরবিহীন এক রাজনৈতিক ঝড়ে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের বিতর্কিত পরীক্ষা ব্যবস্থা এবং লাগামহীন প্রশ্ন ফাঁসের অভিযোগ। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে রাজপথে নেমে আসে ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের একটি আলোচিত সংগঠন। তরুণ পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের দাবির সমর্থনে রাজধানী দিল্লির রাজপথে গড়ে ওঠে এক বিশাল ছাত্র ও জনসমাবেশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন হাজার হাজার বিক্ষোভকারী দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে লোকসভা অভিমুখে যাত্রা শুরু করেন। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে থামিয়ে দিতে চরম কঠোর অবস্থান নেয় দিল্লি পুলিশ। পার্লামেন্ট ভবনের দিকে মিছিল এগিয়ে যেতেই পুলিশের পক্ষ থেকে চালানো হয় বেপরোয়া লাঠিচার্জ, ছোড়া হয় কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাস। পুলিশের এই সরাসরি হামলায় আহত হয় প্রায় 2 শতাধিক আন্দোলনকারী। ব্যাপক ধরপাকড় ও সংঘর্ষের পর দিল্লির পরিবেশ হয়ে ওঠে রণক্ষেত্র। রাজপথে পুলিশি তাণ্ডবের এই খবর ছড়িয়ে পড়ার পরপরই ভারতের পার্লামেন্টে তৈরি হয় মারাত্মক উত্তাপ। বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই লোকসভায় বিরোধী দলের এমপিরা একজোট হয়ে মোদী সরকারকে চেপে ধরেন। শিক্ষার্থীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ ও গণতান্ত্রিক অধিকার দমনের প্রতিবাদে অধিবেশনে কক্ষে পরিণত হয় ব্যাপক হট্টগোলে। একের পর এক প্রশ্ন আর সরকারের জবাবদিহিতার দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো লোকসভা। বিরোধী শিবিরের এমন তীব্র আক্রমণের মুখে বাধ্য হয়ে পার্লামেন্টের অধিবেশনে সাময়িকভাবে মুলতবি ঘোষণা করতে হয়। অবশ্য পুলিশের এই ব্যাপক দমন পীড়ন সত্ত্বে দমে যায়নি আন্দোলনকারীরা। রাজপথে রক্ত ঝরার পরও রণকৌশলের বদলে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নিজেদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। সকাল থেকে হাজারো তরুণ রাজপথে বসে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকার বিরোধী নানা স্লোগানে মুখর করে রাখেন রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো দিল্লি শহর জুড়ে অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে পুলিশি এবং শক্তিশালী ব্যারিকেড। প্রথম দিনের মতো রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষ এড়াতে আন্দোলনকারীরা এখন অবস্থান ও শান্তিপূর্ণ গণসমাবেশের পথ বেছে নিয়েছেন। আন্দোলনকারীদের এই ত্যাগ এবং তাদের উপর চালানো পুলিশি নির্যাতনের প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেছেন ভারতের খ্যাতনামা পরিবেশ ও সামাজিক কর্মী সোনাম ওয়াংচুক। অনশনরত অবস্থায় থাকা সত্ত্বেও পুলিশি আগ্রাসনের প্রতিবাদে নিজেদের অনশন চালিয়ে যাওয়ার চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বললেও তরুণদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে তিনি অনড় অবস্থানে রয়েছেন। কিন্তু কেন এই তরুণেরা নিজেদের জীবন বাজি রেখে রাজপথে নামলেন? ভারতের সাধারণ পরিবারের সন্তানদের জন্য একটি সরকারি চাকরি বা উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যেন এক কঠিন লড়াই। কোনো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক সময় তরুণদের বাবা মাকে চরম ঋণের মুখে পড়তে হয়। দিনরাত এক করে কোটি টাকার কোচিং ফি আর মানসিক যন্ত্রণা সহ্য করে তারা একটি উজ্জ্বল ভবিষ্যতের আশায় প্রস্তুতি নেন। কিন্তু যখন পরীক্ষার কেন্দ্রে গিয়ে জানতে পারেন প্রশ্ন আগে থেকেই ফাঁস হয়ে গেছে বা বিশাল কোনো অনিয়ম হয়েছে, তখন তাদের স্বপ্ন এক নিমিষে চুরমার হয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই অনিয়মের প্রতিবাদ করা কি তবে অপরাধ? দিল্লি পুলিশ যদিও দাবি করেছে যে পার্লামেন্টের চত্বরে 144 ধারা ও নিষেধাজ্ঞা অমান্য করে অনুপ্রবেশের চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা টিয়ার গ্যাস ও বল প্রয়োগ করেছে। তবে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রশ্ন, একটি গণতান্ত্রিক দেশে তরুণদের দুর্নীতি বিরোধী প্রতিবাদের জবাব কি লাঠি আর টিয়ার গ্যাস হতে পারে? শিক্ষা ব্যবস্থার মূল উপড়ে ফেলা এই অনিয়ম ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ওঠা প্রতিবাদ এখন আর রাজপথের কোনো বিচ্ছিন্ন বিক্ষোভ নয়। এটি রূপ নিয়েছে গোটা দেশের তরুণ সমাজের অস্তিত্বের লড়াইয়ে। লোকসভা মুলতবি করা হয়তো সামাজিক সমাধান এবং কোনো সাময়িক সমাধান নয়, কিন্তু তরুণদের বুকে জ্বলে ওঠা এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মোদী সরকারের ওপর চাপ যে কমছে না, তা দিল্লির যন্তর মন্তরের বর্তমান পরিস্থিতিতেই প্রমাণ করে দেয়। দিল্লির এই চিত্র যেন 2024 সালের বাংলাদেশের চেনা ইতিহাসকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। গণ আন্দোলন আর ছাত্র জনতার অদম্য শক্তির মুখে কিভাবে শাসক দল পিছু হটতে বাধ্য হয়, দিল্লির রাজপথ আজ হয়তো সেই আন্দোলনের পথেই হাঁটছে। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।